হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। পুলিশ বাহিনী নতুন পোশাক ও লোগো অনুমোদনের অপেক্ষায়। পুলিশ বাহিনীকে জনবান্ধব করতে ইউনিফর্ম ও লোগোতে পরিবর্তন আনার চূড়ান্ত প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবার গিয়ে জমা দেয়। নির্বাচনী খামের রাজনৈতিক প্রচারণা চালালে ভোটার আইডি কার্ড আজীবনের জন্য ব্লক হতে পারে। ঠিক কোন কাজের জন্য এই কঠোর শাস্তি? ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা। নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় ঢাকায় যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। রেলওয়ের টিকিট কালোবাজারি ঠেকাতে এনআইডি বাধ্যতামূলক। ট্রেনের টিকিট জালিয়াতি বন্ধে এখন থেকে টিকিট ক্রয়ের সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শন এবং ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। সংস্কার কমিশনগুলোর রিপোর্ট জমা দেওয়ার সময় বাড়ছে। রাষ্ট্র সংস্কারের লক্ষ্য গঠিত কমিশনগুলোর কাজের পরিধি বিবেচনার রিপোর্ট জমা দেওয়ার সময় আরও 1 মাস বাড়ানোর সম্ভাবনা রয়েছে। আইনশৃঙ্খলা সভায় সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব উঠলেও তারিখ চূড়ান্ত করা হয়নি। পর্দার আড়ালে কি অন্য কোনো হিসেবে করছে অন্তর্বর্তী সরকার? বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে আগামী মাসে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দিতে পারে বিএনপি। সাবেক এমপির বাগানবাড়িতে তল্লাশি, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার। গোপন সংবাদের ভিত্তিতে এক সাবেক এমপির বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও বিদেশি মুদ্রার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিজ দলের প্রতীকে ভোট করা বিধান চ্যালেঞ্জ করে রিট। নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে। গণপ্রতিনিধিত্ব আদেশের অর্থাৎ আরপিও সংশোধিত এমন বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে অর্থাৎ এনডিএম মহাসচিব মমিনুল আলিম আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। নতুন বিধান যুক্ত হয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ অর্থাৎ আরপিও সংশোধন অধ্যাদেশ 3 নভেম্বর জারি করেছিল সরকার। আগে কোনো দল জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিলে জোটের শরিক যে কোনো দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেত। ওই বিধান সংবলিত অধ্যাদেশের 9 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে বলে জানান রিট আবেদনকারীর আইনজীবী সৈয়দুল আজম। তিনি প্রথম আলোকে বলেন, বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে। রিটে প্রার্থনায় দেখা যায় গণপ্রতিনিধিত্ব অর্থাৎ সংশোধন অধ্যাদেশের 9 অনুচ্ছেদ সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হয় কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে তা এই বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় অধ্যাদেশের 9 অনুচ্ছেদের কার্যক্রম স্থগিত। এদিকে ট্রাইব্যুনালে অভিযুক্ত হলেই নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান বাতিল চায় বাম জোট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অর্থাৎ আইসিটি অভিযুক্ত হলেই নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার বিধানকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে এ ধরনের ধারা বাতিলের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একই সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্যরা পদত্যাগের কমপক্ষে 3 বছরের মধ্যে নির্বাচন করতে পারবেন না এমন বিধান যুক্ত করারও দাবি জানিয়েছে তারা। আজ বুধবার প্রধান নির্বাচন কমিশন অর্থাৎ সিসি বরাবর দেওয়া এক স্মারক লিপিতে 14 দফা দাবি জানিয়েছে বাম জোট। এর আগে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং সবার জন্য নির্বাচনের সামান্য সুযোগ নিশ্চিত করার দাবিতে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করেন জোটের নেতা কর্মীরা। সংবাদ বিজ্ঞপ্তিতে জোটের পক্ষ থেকে এই কথাগুলো জানানো হয়েছে। বাম জোটের 14 দফা দাবির মধ্যে আরও রয়েছে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, জামানত ও নির্বাচনী ব্যয় বৃদ্ধি সহ আরপিওর অগণতান্ত্রিক ধারা বাতিল, জামানত 5,000 টাকা। বাম জোটের দাবির মধ্যে আরও আছে নির্বাচনী এলাকার শিক্ষক ও কর্মকর্তাদের একই এলাকায় পুলিং ও প্রিসাইডিং কর্মকর্তা হিসাবে নিয়োগ না দিয়ে অন্য এলাকায় নিয়োগ দেওয়া। স্মারকলিপি দেওয়ার আগে আগারগাঁও মেট্রো স্টেশনের কাছে জড়ো হয়ে মিছিল নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে যান বাম জোটের নেতাকর্মীরা। সেখানে পুলিশ বাধা দিলে নির্বাচন কমিশন ভবন ফটকে বাম জোটের সমন্বয়ক ও বাসুদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশ হয়। এদিকে দুদক অধ্যাদেশ অনুমোদন সম্পদের হিসেব দিতে হবে কর্মকর্তাদের। দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এতে বলা হয়েছে দুদকের পরিধি বড় হচ্ছে। একই সঙ্গে দুদকের কাজের প্রতিবেদন এখন থেকে 6 মাস পর পর অনলাইন অর্থাৎ ওয়েবসাইটে দিতে হবে এবং দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাবে দিতে হবে।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বর্তমানে চেয়ারম্যান সহ 3 জন কমিশনার সমন্বয়ে এই কমিশন কাজ করে। এখন তা বাড়িয়ে 5 জনের কমিশন করা হচ্ছে। এর মধ্যে একজন নারী এবং আরেকজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বিশেষজ্ঞ হবেন। শফিকুল আলম আর বলেন, দুদকের বিষয়ে অন্তর্বর্তী সরকার একটি সংস্কার কমিশন করেছিল। তাদের অনেক সুপারিশ ছিল। সেই আলোকে দুদকে কিভাবে আরও কার্যকর একটি প্রতিষ্ঠান করা যাক সে বিষয়ে করা অধ্যাদেশের খসড়াটি অনুমোদন দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদন করা অধ্যাদেশে বাছাই কমিটি গঠনের প্রস্তাব বাদ দেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। এছাড়া দুদকের কাজের প্রতিবেদন এখন থেকে 6 মাস পর অনলাইনে অর্থাৎ ওয়েবসাইটে দিতে হবে। দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাবে দিতে হবে, এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, নতুন অধ্যাদেশে এটি থাকবে। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে ও দমন অধ্যাদেশের খসড়া ও রাজউক উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে মায়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলি।